প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমজি আপডেটসে। আমরা প্রতিযোগী নই, সহযোগী হতে চাই। আমরা সকলেই অবগত যে গতকালকে ন্যাশনাল সায়েন্স ডে অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস হয়ে গেল। আচ্ছা, সেই উপলক্ষে আজকে আমাদের এক বিশেষ সাক্ষাৎকার, আর এই সাক্ষাৎকারে রয়েছেন কুচবিহারের বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষারত্ন ডক্টর আশুতোষ দত্ত মহাশয়। তাকে আমাদের এমজি আপডেটসে স্বাগত জানাচ্ছি। তিনি আমবাড়ি ধনিরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আজকে আমরা সেই জাতীয় বিজ্ঞান দিবস সম্বন্ধেই অল্প বিস্তর জেনে নেব। প্রথমেই তার কাছে জানতে চাইব যে এই যে জাতীয় বিজ্ঞান দিবস, সেটা কবে থেকে চালু হলো, তার সিগনিফিকেন্সটাই বা কী? আচ্ছা, জাতীয় বিজ্ঞান দিবস ভারতবর্ষে চালু হয়েছে 1987 সালের 28শে ফেব্রুয়ারি থেকে, মানে 28 ফেব্রুয়ারি থেকে এটা চালু হয়েছে। এবার কেন চালু হয়েছে? কারণ আমরা জানি স্যার ডক্টর সিভি রমন, সেই মহান বিজ্ঞানী, উনি 1928 সালে 28শে ফেব্রুয়ারিতে আবিষ্কার করেছিলেন রমন ইফেক্ট, অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইট। এবং সমুদ্রের জলের রং নীল হয় কেন, সেটা উনি স্ক্যাটারিং অফ লাইটের মাধ্যমে পরীক্ষা করে দেখিয়েছিলেন। এছাড়া স্ক্যাটারিং অফ লাইট সেটা সলিড এর ক্ষেত্রেও হয় এবং গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রেও সেটা সম্ভব। এবং তাই জন্য 1930 সালে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং স্যার সিভি রমন ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের প্রথম পদার্থবিদ হিসেবে এবং বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার পান। তারপর থেকে ভারতবর্ষে কী করা হয় যে ওনাকে সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করার উদ্যোগ নেওয়া হয় এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্ট যেটা রয়েছে, তো ওনারা যে ভারতবর্ষের যে সরকার আছে তাকে রিকোয়েস্ট করেন এবং এরপর 1987 সালের 28শে ফেব্রুয়ারি থেকে এটা উদযাপন করা হয়। এই উদযাপনের উদ্দেশ্য তাহলে হচ্ছে ডক্টর সিভি রমনকে সম্মান জানানো, পাশাপাশি যারা বিজ্ঞান গবেষণা করছে তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করা, বা বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা সায়েন্টিফিক মাইন্ডেড করে তোলা, আরো ভালোভাবে সমস্ত ভারতবাসী তথা বিশ্ববাসীকে বিজ্ঞান সচেতনতার দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এবং তারা যাতে কি করে, এইটা হচ্ছে একটা অপরচুনিটি, মানে এমন একটা অপরচুনিটি মানে সায়েন্স দিবস উপলক্ষে দেওয়া হয়, যাতে যারা বিজ্ঞান বা বিজ্ঞান মনস্ক আছে তারা যদি মানে সায়েন্টিফিক ওয়েতে কোনো রিসার্চ করে বা কোনো কাজ করে, তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে এটা সহযোগিতা করবে। এর জন্য কি কোনো পুরস্কারের ব্যবস্থা করা হয়? এর জন্য কি হয়, 28শে ফেব্রুয়ারিতে মানে ভারতীয় বিজ্ঞানীদের যে সর্বোচ্চ সম্মান, সেটি যে শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড, এটা শান্তি স্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডটা বিজ্ঞানীদের দেওয়া হয়, যাতে ক্ষুদে বিজ্ঞানীদের কোনো ধরনের ক্ষুদে বিজ্ঞানীদের অনেক সময় দেওয়া হয়, হয়তো পার্টিকুলার এই ডেটটাতে দেওয়া হয় না, এবং যাতে ক্ষুদে বিজ্ঞানীরাও যদি অনুপ্রাণিত হয় বিজ্ঞানীদের দেখে, তার জন্য এটা করা হয়। এছাড়া ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড বা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড রয়েছে বিজ্ঞানীদের ওপর, কিন্তু এটাই শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডটা হচ্ছে সর্বোচ্চ সম্মান বিশিষ্ট, ভারতের সর্বোচ্চ, ভারতের সর্বোচ্চ সম্মান বিশিষ্ট জাতীয় পুরস্কার এটা। আচ্ছা, যাই হোক, বিজ্ঞান দিবস আর বিজ্ঞানের কথা উঠলেই আসে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা। তার একটা বিখ্যাত উক্তি আমাদের নাড়া দিয়ে যায় সব সময়। তিনি বলেছিলেন যে সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম অ্যান্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। এই প্রেক্ষাপটে আপনি কি বলবেন? বর্তমান যে আমরা সময়কাল দেখতে পাচ্ছি যে মানুষ ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে, মানে শিক্ষিতের সংখ্যা বা হার যদি বলুন, সেটা বেড়ে যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলি থেকে কম বেশি ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সমাজের উন্নয়ন নিয়ে সেরকম কেউ অতটা উদ্যোগ নিচ্ছে না বা ভাবছে না, গঠনমূলক কাজ সেরকমটা হচ্ছে না। অন্যদিকে আপনার ঘুষখোর, নিজের বলবো যেটা নিজেকে নিয়েই ব্যস্ততা,
যে শিক্ষিত হয়ে নিজে যাতে প্রতিষ্ঠিত হতে পারি, বাস এটুকুই, দ্যাটস এনাফ, এটুকু নিয়ে আমরা ভাবছি। তারপরে আমরা যদি আরো ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট যদি দেখি, তাহলে দেখতে পাই যে ভারতে যত ক্রাইম হয় সেই ক্রাইমের 80% ক্ষেত্রে 80% শিক্ষিতরা জড়িত। তাহলে এটা কিন্তু দুটো বিপরীত চিত্র। আপনি এক্ষেত্রে কি বলবেন? এবার আমি যেটা মনে করি যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন যেটা বলেছিলেন যে সায়েন্স ছাড়া মানে ধর্ম ছাড়া সায়েন্সটা কি বলেছে, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম্প, মানে খোঁড়া হয়ে যায়। তো তাহলে বিজ্ঞানটা ধর্ম ছাড়া খোঁড়া হয়ে যায়। তো এই কথাটা আমি মনে করি উনি ঠিকই বলেছিলেন। কেন বলেছিলেন? এবার ধর্ম বলতে আমরা যেটা বলতে চাইছি, যত প্রাণী আছে প্রাণীদের মধ্যে সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ। একদম। তো মানুষের ধর্ম হবে মানব ধর্ম, এবং মানব ধর্মটা কেমন হবে সেটা সায়েন্টিফিক মাইন্ডেড যারা মানুষ আছে এবং বা যে সাধারণ মানুষ আছে তাদের মানসিকতা হবে অনেকটা কি বলবো ওয়াইড মাইন্ডেড হবে। তারা সংকুচিত মনের নয়, তারা বড় মনের মানুষ হবে। তো বড় মানুষ যদি হয় তাদের মানব ধর্মটা এরকম হবে, তাদের মধ্যে মূল্যবোধ থাকবে, নৈতিকতা থাকবে, তার মানে মোরাল এডুকেশন যেটা সেটা থাকবে, তারপরে ভ্যালুস মূল্যবোধ থাকবে, এবং তারা সমাজের জন্য সবসময় কী করবে, ভালো কাজ করবার চেষ্টা করবে এবং মানুষকে উৎসাহিত করবে যে তোমরা সবসময় ভালো করো, আমরা খারাপটাকে অনুসরণ না করে ভালো যদি করা যায় তাহলে সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, এবং কী হবে আলটিমেটলি সারা পৃথিবীটাই উন্নত হবে। তখন জাতি ভেদ হিংসা এগুলো থাকবে না, এবং মানুষের মধ্যে যে প্রবণতা, যে ক্রাইম যে প্রবণতাটা সেটাও মনে হয় কমে আসবে। তার জন্য কি করা হয় আমার মনে হয়, যারা পদাধিকারী যারা রয়েছেন বিভিন্ন স্তরে বিভিন্ন দেশে এবং শিক্ষার ক্ষেত্রে যারা কারিকুলাম কনস্ট্রাকশন করছেন, তো আস্তে আস্তে মূল্যবোধের এডুকেশন যেমন শুরু হয়েছে এবং সারা পৃথিবীতেই মনে হয় শিক্ষাক্ষেত্রে মূল্যবোধ বা নৈতিক শিক্ষার জন্য সিলেবাস তৈরি করা উচিত, যেটাকে অনুসরণ করলে বা কারিকুলামে যদি অন্তর্ভুক্ত হয় পাঠ্যক্রমে, তাহলে মানুষ কী হবে অনেকটা ভালো করবার চেষ্টা করবে। একদম ঠিক বলেছেন। যেমনটা আমরা পরিবেশের পরিবেশ দূষণের গুরুত্ব বুঝে আমরা পরিবেশকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি। এনভায়রনমেন্ট মেক্স এ ম্যান গ্রেট। একটা পরিবেশ কী করে মানুষকে গ্রেট করতে পারে, কারণ আমরা জানি যেমন 10টা আমের মধ্যে একটা পচা আম থাকতে বাকি আমগুলো পচে যায়। তাহলে এরকম যদি হয়, আমরা যারা শিক্ষিত হচ্ছি প্রত্যেকে যদি আমরা ভালো মানসিকতার ভালো মনের মানুষ হই এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যদি ভালো ভালো কাজ করি এবং বিভিন্ন স্তরে, এবার সবচেয়ে সম্ভব শিক্ষকদের দ্বারাই এটা ইন্সপায়ার করা বেশি সম্ভব। বিভিন্ন স্তরের শিক্ষক যারা রয়েছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, যে শিক্ষার্থীরা বা যে শিশুরা আগামী দিনের দেশের সুনাগরিক হবে, তাদেরকে যদি প্রপারলি ট্রেন করা যায় এবং ইন্সপায়ার করা যায় তাহলে হয়তো এটার পরিবর্তন হবে। এছাড়া যারা রয়েছে, যারা কারিকুলাম তৈরির দায়িত্বে রয়েছেন, দেশনায়ক যারা রয়েছেন, তারা যদি সবসময় বিভিন্ন সভার মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে তুলে ধরে না ক্রাইম করা যাবে না, আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, ভালো কাজ করব, তাহলে হয় কি জাতীয় বিজ্ঞান দিবসের মতো দিবসগুলো পালন করা মনে হয় কি যথাযথ হবে। আপনি যেটা বলছেন যে দেশের নায়করা বা অধিকারীরা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি আজকে একদম প্রত্যেকটা লেভেলেই করাপশন চলে আসছে। এবার যারা দেশনায়ক হবেন বা রাষ্ট্রনায়ক হবেন বা কোনো পদাধিকারী হবেন, তারা তো চাঁদ থেকে বা অন্য গ্রহ থেকে আসবেন না, এই গ্রহ থেকে আসবে, আমাদের পৃথিবীরই মানুষ। তারাও এই সাধারণ মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে তারা কোনো পদাধিকারী হচ্ছেন বা কোনো প্রতিনিধি হচ্ছেন। তো তারা যদি শুরু থেকে সেই শিক্ষাটা না পায় তাহলে কেমন করে সেটা হবে? সেই শিক্ষার অভাবটা কি সব জায়গাতে দেখা যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই শিক্ষার অভাব দেখা যাচ্ছে দেখি তো। শিক্ষা বলতে সেই গুণগত মানের শিক্ষা, আমরা বর্তমানে যে শিক্ষাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বস্তুগত শিক্ষা। কিভাবে ওই শিক্ষার মাধ্যমে পরীক্ষা আমরা ভালো পাস করতে পারবো, তারপরে কিভাবে একটা ভালো জীবিকা অর্জনের জন্য আমরা ভালো পথ লাভ করতে পারবো, সেই চেষ্টাই আমরা সবাই লেগেছি, শিক্ষকরাও এবং যারা শিক্ষার্থী তারা এবং গার্জিয়ানরাও সেই দিকেই শিক্ষিত। এবার তাই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন শিক্ষার দুটো উদ্দেশ্য, একটা হলো কি হয় ডিগ্রি অর্জন করে জীবিকার উপযোগী করে তোলা, এইটা হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্য, আর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে স্বাধীন চেতনার বিকাশ ঘটানো। তো স্বাধীন চেতনার বিকাশ যদি ঘটানো যায়, এবং আমাদের টার্গেট হচ্ছে উই ওয়ান্ট করাপশন ফ্রি কান্ট্রি, আমরা করাপশন মুক্ত দেশ চাই। তাহলে সেই দেশটা যদি চাই, এবার যারা রাজনৈতিক নেতা আছেন
বা বিভিন্ন দেশনায়ক আছেন বা যারা পদাধিকারী আছেন, তো তাদেরকেও যারা পরিচালনা করছেন, প্রত্যেকের মধ্যে যদি এই মানসিকতা থাকে না আমরা কোনো করাপশন কিভাবে সেই মানসিকতাটা গ্রো করবে, হ্যাঁ সেটা তো এখন ছয়লাভ হয়ে গেছে যে মানুষের মধ্যে এই কথাগুলোই বরঞ্চ নৈতিকতা, মূল্যবোধ এইগুলো হাস্যকর কথা, রাইট, এটা হয়ে যায়। এবার এটা করা সম্ভব এই জন্য যদি সেটাকে আইন যেগুলো রয়েছে, আইন কিন্তু যথেষ্ট কঠোর আইন রয়েছে, আইনগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, যদি ইমপ্লিমেন্ট করা যায় কঠোরভাবে, দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যায়, তাহলে মনে হয় এগুলো আস্তে আস্তে কমতে পারে। কিন্তু আইনের রক্ষকরাই তো ভক্ষক আমার ক্ষেত্রে, কিন্তু সেই জায়গাটা তো তবু তো কিছু মানুষকে এগিয়ে আসতে হবে, কারণ ওইরকম হওয়ার জন্য তো আজকে সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটছে। একদম হতাশার কোনো জায়গা নেই, সেটা 2-4 জনের থেকে শুরু হতে পারে, কিন্তু আমাদেরকে এই আশা নিয়েই চলতে হবে, এগিয়ে যেতে হবে। তো আমরা যেটা আসছিলাম যে ধর্ম একটা বিস্তারিত প্রেক্ষাপট। আজকে আমরা শিক্ষিতরাও ধর্ম মেনে চলি, সেটা নিজেদের স্বজ্ঞানে হোক বা অজ্ঞানে হোক। আজকে ধর্মটার আমাদের ভারতবর্ষের মতো দেশে ধর্মের গুরুত্ব অপরিসীম, কারণ এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি বসবাস করে, সেই জন্য ভারতকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। কিন্তু বর্তমানে এই ধর্মকে বিভিন্ন দল, বিভিন্ন জাতি বা বিভিন্ন ব্যক্তি একটা ব্যবসায়িক স্বার্থে বা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে। তো এই ক্ষেত্রে কি বলবেন, আমরা এই বিজ্ঞানের সাথে ধর্ম রিলেশনটা বা যৌক্তিকতাটা কিভাবে আমরা ধর্মকে মেনে চলা উচিত? আর আপনি যেটা বললেন মানব ধর্ম বলে তো সুনির্দিষ্ট কোনো ধর্ম নেই বা ওই রকম ধর্মের বইও নেই যে আমরা এইগুলো নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে মানব ধর্ম হচ্ছে আমাদের প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়াল, যেমন কি বলবো, আমরা আমাদের পৃথিবীতে যে মানুষ রয়েছে, হিন্দু, খ্রিস্টান, আমি যেটা বলছি ইহুদি, তারপরে মুসলিম, বিভিন্ন ধর্মের মানুষ আমরা বলে থাকি। এই মানব ধর্মের যদি এগুলো অংশ হয়ে থাকে, তাহলে যে জাতির মানুষ আছেন তারা নিজেদের ধর্মটা নিজেদের মতো করে পালন করুন, কিন্তু সেই ধর্মের সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে আমাদের যতটুকু ধর্ম আছে, ধর্মের গণ্ডি রইল, সেটা আমাদের মধ্যে সীমাবদ্ধ, এবং প্রত্যেক ধর্মের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে আমরা আলটিমেটলি মানুষ হিসাবে যদি মানে বড় মনের মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এই গণ্ডি থেকে যদি বেরিয়ে আসি, হ্যাঁ, সংকীর্ণ গণ্ডি থেকে, তাহলে হয়তো ভালো কাজ করা যাবে এবং মানুষের মানসিকতা চেঞ্জ হবে। কেউ হিন্দু ধর্ম পালন করুক, কিন্তু হিন্দু ধর্ম পালন করা মানে যে অন্য ধর্ম, খ্রিস্টান, মুসলিম ধর্ম, এগুলো যে খারাপ ধর্ম, সহিষ্ণুতাটা সেটা থাকা উচিত। আমাদের ধর্ম যা আছে আমি পালন করব, এবার আপনার ধর্ম যেটা আছে আপনি অবশ্যই পালন করুন। প্রত্যেকের ধর্মের মধ্যে আমরা নিজ নিজভাবে পালন করব, কেউ কারো ধর্মকে আঘাত করব না, এবং না করে আমরা আলটিমেটলি দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে আমরা কাজ করে যাব। তাই স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে সর্ব ধর্মের মধ্যে কি হয়, সমন্বয় সাধন করা। তার বিশ্ব ধর্ম সম্মেলনে উনি বলেছিলেন, উনি একটা উদাহরণ দিয়েছিলেন কূপের সাথে। কূপের একটা ব্যাংক রয়েছে, সমুদ্র থেকে একটা ব্যাংক ওখানটা পড়ে গেল, কূপের ব্যাংকটা বলছে, ব্যাংক যেটা রয়েছে, যে একটা লাফ দিয়ে বলছে সমুদ্র কি এতটা বড়? তখন সমুদ্রের ব্যাংকটি বলছে না, আরও জোরে লাফ দিয়ে বলছে সমুদ্রের ব্যাংক মানে সমুদ্রটা কি এত বড়? তখন উনি বললেন না, সমুদ্রে না গেলে তো সেটা অনুভব করা যাবে না যে এটা কতটা বড়। তাহলে আমরা যদি এই ছোট্ট গণ্ডিতেই আবদ্ধ থাকি, মানে আমাদের ধর্মের মধ্যে আবদ্ধ থাকা মানে কি, এই অবস্থায় যদি থাকি, তাহলে আমরা কী করবো, আস্তে আস্তে পিছিয়ে যাব। আলটিমেটলি যেহেতু বড় বিজ্ঞানী যারা বলে গেছেন ধর্মর সাথে একটা বিজ্ঞানের সম্পর্ক রয়েছে, তা আমরা আমাদের ধর্মটাকে মেনে নিয়ম অনুসারে আমরা আমাদের কাজ করবো। কিন্তু আলটিমেটলি তো আমরা সবাই মানুষ, তো মানুষ হিসাবে তো আমাদের একটা কাজ রয়েছে, ধর্ম রয়েছে। তাহলে আমরা সবার ভালো করতেও সুবিধা কোথায়? আমরা বিজ্ঞান মনস্কতা ভাব নিয়ে বা বিজ্ঞানের থিঙ্কিং নিয়ে যদি আমরা চলি, তাহলে আর কি মানুষের বিভেদ থাকার কথা নয়। কারণ আচ্ছা, এখানে একটা কথা বলি যে ধর্ম মেনে চলার ক্ষেত্রে আমরা নিজে যে ধর্ম মেনে চলবো, সেক্ষেত্রে তো আমরা বিজ্ঞানটাকে কোষ্ঠী পাথর হিসেবে নিতে পারি, যে আমাদের যে ধর্মীয় বিধিবিধানগুলো আছে, রীতিনীতিগুলো আছে, মূল ব্যাপারগুলো তো সেখানে কখনোই অসহিষ্ণুতার কথা বলবে না। এক ধর্ম অন্য ধর্মকে না মেনে নেওয়া বা তাকে উৎপীড়ন করা, তাকে হটিয়ে দেওয়া, এই কথা তো বলবে না। মানুষের হানাহানির কথা বলবে না। কিন্তু আমাদের মধ্যে যে রীতিনীতিগুলো, সেগুলো বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যদি আমরা একটু যাচাই করে নেই, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে ছোট ছোট সংস্কারগুলো
যেগুলো আমাদেরকে সংকীর্ণ মানসিকতার গণ্ডির মধ্যে আবদ্ধ করে তোলে রাখে, সেগুলো থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারি। সেগুলোকে আপনি যেটা প্রথমেই বলছিলেন সিলেবাসে এগুলোর অন্তর্ভুক্ত করা ধীরে ধীরে, তো সেগুলো ধর্মের যে মূল যে কথাগুলো, সেগুলো যেমন ভালো মানুষ হওয়া, ভালো সবসময় সত্য কথা বলা, চুরি না করা, মিথ্যা কথা না বলা, অন্যের ক্ষতি সাধন না করা, সবারই উপকার করা, এই যে সব ধর্মেরই যে জিস্ট সেটা আমরা একত্রিত করে সেটা নীতি কথার মধ্য দিয়ে হোক বা বিভিন্ন উপমার মধ্য দিয়ে হোক সিলেবাসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে আর কি। মানে আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যার নিজ নিজ যে ধর্ম আছে সেই ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেকে ওই ধর্মটা হয়তো আমরা পালন করলাম, তারপরে একটু মানে বৃহৎ আকারে পৌঁছে যাওয়া, কারণ প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য কিন্তু ভালো একদম আলটিমেটলি। তো সেইখানেও যদি আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে সেই ধর্মগুলো যদি পালন করি, কতগুলো কুসংস্কার যেগুলো আছে সেই জিনিসগুলোকে মানে অন্ধবিশ্বাস যেগুলো আছে সেই জায়গাগুলোতে বেরিয়ে আসতে হবে। সেইগুলোর থেকে বেরিয়ে এসে যদি সঠিকভাবে বারবার বলছি যে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গিয়ে যদি কাজ করা যায়, তাহলে কি হয়, সে জাতি দেশ গঠনে কি হবে, কাজে লাগবে এবং উন্নত মানের মানুষ সৃষ্টি হবে। তাহলে হয় কি, যে ক্রাইম প্রবণতা যেটা সেটা অনেকটা কমে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে বর্তমান ভারতে আমাদের চিন্তার মধ্যে কোনো ঐক্য নেই। প্রত্যেকেই নিজ নিজ চিন্তা, আদর্শ এবং মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করছে। এটাই হয়তো গণতান্ত্রিক দেশের একটা রীতিনীতি। কিন্তু এর ফলে যেটা হচ্ছে, যেসব কর্মসূচির মাধ্যমে একসময় সমগ্র জাতিকে সাফল্যের স্বর্ণদ্বারে পৌঁছে দিয়েছিল, সেগুলোর মাধ্যমে আমরা বর্তমানে পৌঁছতে পারছি না। কারণ প্রত্যেকে আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা দল, প্রত্যেকটা জাতি নিজের নিজের মতো করে ভাবছে। আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কেউ কেউ সেই একটা নিজের এলাকার জুড়ে ভাবছে, কেউ কেউ নিজের ধর্মের নামে ভাবছে, কেউ কেউ নিজের জাতির নামে ভাবছে। অর্থাৎ এই ভারতের মতো একটা বৈচিত্র্যপূর্ণ দেশে এটা কতখানি ঠিক বলে মনে করেন? না, এবার ভাবনাটা তো অনেকের ইন্ডিভিজুয়ালের থিঙ্কিং, তবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবনা যেটা উচিত, সেই ভাবনাটা প্রত্যেক মুহূর্তে হওয়া উচিত। আমার ভাবনা অবশ্যই হবে, সেটা হবে সমাজের ভাবনা, দেশের ভাবনা। তাহলে তো সেই দেশ এগিয়ে যাবে। তারপর আমরা যে মানুষ আছি, আমরা যদি ভাবি যে প্রত্যেকে আমরা পড়াশোনা করলাম, আমরা চাকরি পেলাম, আমরা ভালো থাকবো, বা আমরা একটা বিজনেস করছি, আমরা ভালো থাকবো, শুধু আমরা কি করছি, সংকীর্ণ গণ্ডির মধ্যে থাকতে চাইছি। কিন্তু পাশাপাশি মানুষ হিসেবে আমাদের সামাজিক কাজও রয়েছে। কারণ আমরা নিজের ভালো মন্দ দেখব, কৃষ্টি সম্পন্ন হব, এবং এটা হওয়ার পরও যাতে সুনাগরিক তৈরি করা যায়, ভালো মানুষ তৈরি করা যায়, তাহলে একজন সুশিক্ষিত সচেতন নাগরিক হিসাবে অন্য মানুষকে অনুপ্রাণিত করবার কিন্তু অধিকার আছে। তাহলে কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। প্রত্যেকটা সচেতন মানুষ যদি আরও কয়েকজনকে সচেতন করে, এইভাবে যদি কাজটা চালিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু দেশ জাতি ভালো থাকবে। এবার আমরা বলছি দেশে করাপশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবার এর পাশাপাশি কিন্তু দেশটা কিন্তু চলছে, সারা পৃথিবীটাও চলছে একটা নিয়মের অধীনে, এবং ভালো ভালো কাজও কিন্তু হচ্ছে। ভালো কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে দেখেই কিন্তু আজকে সিস্টেমটা চলছে। না হলে কিন্তু সিস্টেম চলতো না। তাহলে আমরা যখন অনুসরণ করব, এবার যদিও বা এটা ইন্ডিভিজুয়াল ধারণা, এবার মানুষকে অনুসরণ করতে আলটিমেটলি যায় মানে ইন্সপায়ার করা আর কি, অনুপ্রাণিত করা প্রপারলি। তো সেটা লোয়ার লেভেল থেকে স্টার্ট করে যেতে হবে। যতই থাকুক বিভেদ, দাঙ্গা, যাই থাকুক না কেন, পলিটিক্স হয়তো নিজের স্বার্থের জন্য বা একটা পার্টির স্বার্থের জন্য যাই করছে না কেন, কিন্তু আলটিমেটলি কিন্তু এর মধ্যে ভালো মানুষও আছে, তারাও কিন্তু কাজ করছে, এবং তাদের জন্য কিন্তু দেশ সমাজ এইভাবে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের কোনো অবস্থাতেই হতাশ হলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। তো যারা দর্শক বন্ধু আছেন, ছাত্রছাত্রী আছেন, এই বিজ্ঞান দিবস উপলক্ষে তাদের প্রতি কি বার্তা দিতে চান আলটিমেটলি জিস্ট হিসেবে? এবার বিজ্ঞান দিবসের মধ্যে আমরা বার্তা এটাই দিতে চাই যে বিজ্ঞানকে আমরা ইউজ করব না। কারণ যে কোনো সিস্টেমের কি থাকে, একটা অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। হ্যাঁ, তাহলে মানে সীমাবদ্ধতা থাকে এবং এর উপযোগিতাও থাকে। তাহলে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো আছে, সেই আবিষ্কারগুলোকে যথাযথভাবে কী হবে, ইন্ডিভিজুয়ালভাবে মানে ব্যক্তিগতভাবে বা সামাজিক স্তরে বা দেশীয় স্তরে আমরা কী করলো, প্রপারলি ব্যবহার করব, যাতে কী হয়, কোনো ক্ষতি না হয়, নিজের ব্যক্তিরও যাতে ক্ষতি না হয়, সমাজেরও যাতে ক্ষতি না হয়, দেশেরও যাতে ক্ষতি না হয়। এটা নাম্বার 1। আর প্রত্যেকের মধ্যেই মানে আজকে যে মানে জাতীয় বিজ্ঞান দিবস, এই বিজ্ঞান দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত
যে আমরা বিজ্ঞান মনস্ক হয়ে উঠব এবং বিজ্ঞানের সাহায্যে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং যাদের বিজ্ঞানের ধারণা কম আছে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, অনুপ্রাণিত করা যায়, সেই চেষ্টাও আমাদেরকে করতে হবে। কারণ একমাত্র একটাই রাস্তা, যে আমরা বলছি ইট ইজ এজ অফ সায়েন্স। এই বিজ্ঞানের যুগে আমরা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে, অল আর দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স। ইভেন আমরা দেখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডও তৈরি হয়েছে দুটো সাবস্টেন্স দ্বারা, অর্গানিক এবং ইনঅর্গানিক, জৈব অজৈব পদার্থ দ্বারা। আমাদের দেহটাও তৈরি হয়েছে জৈব অজৈব পদার্থ দ্বারা। তার মানে কী হচ্ছে দেখেন, নন লিভিং সাবস্টেন্স থেকে একটা হিউম্যান বডি এসছে, কিন্তু তার মধ্যে প্রাণ আছে। তাহলে আমরা কী করব, বিজ্ঞানকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি এবং বিজ্ঞান মনস্ক যদি হয়ে উঠি, বিজ্ঞানের সাহায্যে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কী হবে, দেশ সমাজ জাতি উন্নত হবে। তাই আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে এবং সমস্ত জনগণের কাছে এটাই আবেদন থাকবে যে আপনারা বিজ্ঞানকে যথাযথভাবে ব্যবহার করুন, অপব্যবহার না করে, অর্থাৎ ইউটিলাইজ করুন প্রপারলি। তাহলে দেশ জাতি সমাজ উন্নত হবে এবং দাঙ্গা বিভেদ বা যে ঘটনাগুলো ঘটছে, সেই ক্রাইম যেগুলো ঘটছে সেগুলো হয়তো কমে যাবে। তো ধন্যবাদ ডক্টর আশুতোষ দত্ত মহাশয়কে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরও, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন। তো বিজ্ঞান দিবসে এটাই জানাচ্ছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে যে বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসুক, অভিশাপ নয়। এগুলো আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।